আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফরে, পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন, যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি। এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে। কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে আইপিপিএনডব্লিউ, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ভিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদগ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতীয় উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বলল, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো, বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং
আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির, রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। ভ্লাদিমির পুতিন এলেন ভারতে, মোদির সঙ্গে সাক্ষাৎ হলো, তার উষ্ণ অভ্যর্থনা সবাই দেখলেন, সবই চোখের সামনে ঘটেছে। আমি বলি না চোখের সামনে অনেক কিছু ঘটে, অথচ আমরা ওভারলুক করে যাই। এবার যখন আমি বলে দেবো তখন আপনারা বুঝতে পারবেন সত্যিই তো এই ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটেছিল, ধরতে পারলাম না। আসলে এখানেই হচ্ছে বিশ্লেষণ। আপনি প্রথম থেকে দেখুন, পুতিন এলেন, বিমানবন্দরে তাকে রিসিভ করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুরো একেবারে মানে সে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেমন গটগট করে হাঁটতে 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 নেমে এলেন, নেমে এসে একেবারে বুকে জড়িয়ে দিলেন, ধরলেন এবং পিঠ চাপড়ালেন। খুব কম রাষ্ট্রনেতা, খুব কম রাষ্ট্রনেতার এরকম পিঠ চাপড়ান, বিশেষ করে পুতিন তো নন, এক্সেপশনাল পুতিন। মিচকি হাসবেন, গম্ভীর থাকবেন, কিন্তু পিঠ চাপড়ানোর মতো ঘটনা কখনো দেখবেন না। এ তো গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, এইবার ধরুন গাড়ির সারি। ভারতবর্ষের কাছে কি লিমুজিন কম আছে? BMW কম আছে? বা মার্সিডিজের সংখ্যা কি কম আছে? হাজারে হাজারে মার্সিডিজ রয়েছে আমাদের সরকারের হাতে, সবই বুলেট প্রুফ। কিন্তু উনি চড়লেন কোথায়? একটা সাদা টয়োটা গাড়িতে। ভাবুন, সব হচ্ছে কালো গাড়ির সারি, তার মধ্যখানে একটা সাদা ধবধবে দুধ হাঁস টয়োটা গাড়িতে মোদি উঠলেন। পুতিনের লিমুজিন কিন্তু পেছনে ছিল। পুতিন কিন্তু সেই লিমুজিনে উঠলেন না, উনি গিয়ে উঠলেন একদম মোদিজির গাড়িতে। এটা একটা বার্তা পুতিনের, যে আপনি যেমন আমার সুরক্ষা ব্যবস্থাকে আপনি যেমন বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে আমার গাড়িতে 45 মিনিট আপনি কাটিয়েছেন, তেমনি আপনার সুরক্ষা ব্যবস্থাকে আমি সম্মান করি এবং জানি আপনার সঙ্গে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতে পারবে না। তাই একই গাড়িতে উঠে তিনিও একটা রেসিপ্রোকালি একটা বার্তা দিলেন। দ্বিতীয় বার্তা কি? দ্বিতীয় বার্তা হচ্ছে টয়োটা। অর্থাৎ টয়োটা কেন? টয়োটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন আত্মসমর্পণ করে, তারপরেতে সেখানে জাপানে কোনো সৈন্যবাহিনী নিজস্ব ছিল না, নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ ছিল ইউএস এর ওপরে। ইউএস সেই সুযোগ নিয়ে ক্রমশ স্ক্রু করেছে আমাদের জাপানকে। এখন জাপান গেছে তেড়ে পড়ে উঠে খেপে, যা আমাকে তো একদম শুইয়ে দিচ্ছে। যেভাবে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, তারপর থেকে জাপানের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এখন জাপানে শিনজো আবেকে মনে আছে? প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, তাকে কিন্তু তিনি কিন্তু অ্যাসাসিনেটেড হয়েছিলেন, আততায়ীর গুলিতে তিনি মারা গেছিলেন। মেরেছিল কে? মেরেছিল CIA। কারণ শিনজো আবে তিনি আমেরিকার কথা, জাপানের কথা তিনি শুনতে চাননি, ফলে তাকে তার জীবন মূল্য দিতে হয়েছে আর কি। তো সেইটা একটা জাপানকে সামনে রেখে, টয়োটা গাড়িকে সামনে রেখে
আসল লোককে একটা বার্তা দেওয়া, আসল দেশকে বার্তা দেওয়া যে জাপানের পাশে কিন্তু ভারতবর্ষ এবং রাশিয়ার মতো দেশ কিন্তু রয়েছে। এ তো গেল দ্বিতীয় পরেরটা। তারপরেরটা হচ্ছে এই যে 5 স্তরীয় নিরাপত্তা বলয়, 4 স্তরীয় ছিল, এখন 5 স্তরীয় হয়েছে নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়কে ঘেরা টপকে ভারতের এত সমস্যা থাকা সত্ত্বেও ভারতের মধ্যে তার প্রধানমন্ত্রী বা তার অতিথির গায়ে হাত দেবে এমন কোনো দুঃসাহসী কর্মকাণ্ড কেউ করতে পারবে না। এটাও কিন্তু আশেপাশে সমস্ত দেশকে একটা বার্তা দিয়ে দেওয়া যে তোমরা যতই চেষ্টা করো আমাদের সুরক্ষা বেষ্টনী ভেদ করে তোমরা কোনোদিনই আসতে পারবে না। মানে এইগুলো হচ্ছে প্রত্যেক কটা কিন্তু কূটনৈতিক বার্তা দেওয়া হয়। এবার দেখুন সব কিছু এগ্রিমেন্ট হলো এখানে। আমাদের এখানে রাশিয়ার সঙ্গে ভারতের সঙ্গে অনেকগুলো এগ্রিমেন্ট হয়েছে। সে একদম ভূমি থেকে আকাশ পর্যন্ত সব এগ্রিমেন্ট হয়েছে। একটা জয়েন্ট প্রেস কনফারেন্সও হয়েছে। সেটা হচ্ছে আপনার সবাই যেটা শুনতে পেয়েছে, জয়েন্ট প্রেস কনফারেন্স। কিন্তু জয়েন্ট ডিক্লারেশন সেটা করে হয়েছে? জয়েন্ট ডিক্লারেশন কেউ জানে? কেউ জানে না জয়েন্ট ডিক্লারেশন কি হয়েছে। এই যে পুতিনের সঙ্গে আধা ক্যাবিনেট চলে এলেন, দেখলেন না আপনারা? সব পাশে সব দাঁড়িয়ে, আমি আগের ভিডিও দিয়েছি, পাশে সমস্ত সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে যে সমস্ত মন্ত্রীরা এসেছিলেন, ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন, তাদেরকে পর পর মোদিজির সঙ্গে আলাপ করে দিলেন প্রেসিডেন্ট পুতিন। তারা গেলেন কোথায়? এই ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন কি করতে? গেলেন কোথায়? যে যার আমাদের ভারতবর্ষের দপ্তরীয় মন্ত্রীগুলোর সঙ্গে সমস্ত বৈঠকে বসে গেছিলেন। এই 27 ঘন্টা, 37 ঘন্টার যে ভিজিটটা হলো, 37-38 ঘন্টার এই ভিজিটে যত এগ্রিমেন্ট করা ছিল সেই এগ্রিমেন্টগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, যেগুলো কিন্তু ওই জয়েন্ট স্টেটমেন্টে আসেনি। আর সমস্ত নন ডিসক্লোজার, আগের দিনে বলে দিয়েছিলাম কাগজ পড়ে যে এগুলো কিন্তু ডিসক্লোজ করা হবে না। অর্থাৎ একটা বার্তা এইটা যে একদিন ভারতবর্ষকে দেখানো হতো যে রাশিয়া থেকে শুধু অস্ত্র কেনা হচ্ছে, রাশিয়া অস্ত্র বিক্রেতা। এখন রাশিয়া অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া একটা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, যে আমেরিকার মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এবং ভারত এমন একটা শক্তি যে আমেরিকার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে। দুই শক্তি যদি এক হয় তাহলে আমেরিকা বাহাদুরের কিন্তু ঘুম ছুটিয়ে দেবে। এই বার্তাগুলো কিন্তু কূটনৈতিক মহল মারফত, কূটনৈতিক মানে এই যে ব্যবহারগুলো, এইগুলোতে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। সেটা যারা বোঝে, কূটনীতি বিশ্লেষণ যারা, আগের দিনই বলেছিলেন না, কূটনীতি সম্পর্কে যারা আছে, যারা মাপজোক করে, তাদের একটা আলাদা ডেস্ক আছে। তারা প্রত্যেকটা জিনিস ফলো করে যে কি হচ্ছে, কিভাবে গলায় লাগলো, কতটা জোরে হস্ত করমর্দন হলো, কে কার পিঠ চাপড়ালো, কে কার দিকে যেয়ে কতটা হাসলো, কে কার দিকে টেরা চোখে চাইলো, কে কাউকে উপেক্ষা করে গেল, সব কিন্তু নোট করা হয়, তারও হিসেব করা হয়। এখানে কিন্তু আমেরিকার কোনো কথা বলা হয়নি। উল্টে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি জয়েন্ট প্রেস কনফারেন্সে এমন একটা বোমা ছেড়ে দিলেন, তাতে কিন্তু যার লাগার কিন্তু তার গায়ে কিন্তু লেগে গেছে যে আমরা ভারতবর্ষকে তেল সাপ্লাই করেছি এবং ভবিষ্যতেও সমপরিমাণ তেল আমরা সাপ্লাই করে যাব। অর্থাৎ যারা বলছিলেন, যিনি বলছিলেন যে ভারতবর্ষ অলরেডি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, তেল আমদানি কমিয়ে দিয়েছে, তাকে একটা সূক্ষ্ম বার্তা পৌঁছে দেওয়া হলো
যে তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, যারা বেশি বকবক করে তাদের বলে বাগাড়ম্বর, তা তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, তোমাকে আমরা থরি পাত্তা দিই, ঘন্টা পাত্তা দিই, তোমার কোনো দাম নেই। আর আমরা করছি পুরো রুপিয়া আর ভারতীয় টাকা আর রাশিয়ান রুবেলে। এবং চোখের আড়ালে যেটা হলো সেটা হচ্ছে ব্রিক্সের ওই গাঁথুনিটা হলো, যেটা হচ্ছে ভিত যাকে বলা হয়, ভিতটা গাঁথা হলো, যেটা আমি বলছিলাম। এই বছর ডিসেম্বর পেরোলে পরে জানুয়ারি যখন পড়বে 2026, সেই অক্টোবরে কি সেপ্টেম্বরে ব্রিক্সের এখানে ভারতবর্ষে একটা হবে, সম্মেলন হবে, সেখানে সভাপতিত্ব করবে হচ্ছে ভারত এবং সভাপতি হবেন নরেন্দ্র মোদী। আমি আর একটা বলেছিলাম, আমাদের কমানো হচ্ছে, টাকার ভ্যালুয়েশন কমানো হচ্ছে, দেখেছি 90 পৌঁছে গেছে। এটা খুব তাড়াতাড়ি 100-তে পৌঁছে যাবে, মানে $1 কিনতে গেলে 100 টাকা আমাদের খরচা করা হবে। দুনিয়ার লোক ভাববে আরে ভারতবর্ষ তো গেল, যদি যেতেই হতো, মানে যেতই, তাহলে এই ট্যারিফের গুঁতো হয়ে, হ্যাঁ, আমরা অনেকে বলেছিল যে কাঁচা লঙ্কা পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, খাদ্য পচে যাচ্ছে, ভারতবর্ষ সাপ্লাই করতে পারছে না, তাদের অর্থনীতি 12টা বেঁচে গেছে। অথচ জিডিপি 8.2% হয়ে গেল বেড়ে। কি করে সম্ভব? সারা পৃথিবীর অর্থনীতি দমে যাচ্ছে, ভারতবর্ষ উঠে যাচ্ছে। কারণ ভারতবর্ষে ইন্টারনাল কনজামশন আছে রে ভাই, তা কারণ দেশে এত ইন্টারনাল কনজামশন নেই। তো যাই হোক, মোটমাট কথা হচ্ছে, চোখের সামনে এতগুলো লোক নামলো, তারা কোথায় ভ্যানিশ হয়ে গেল, তারপর আবার ফেরার সময় তারা প্লেনে উঠে চলে গেল। তারা কি করছিল? এখানে আঙুর খেতে এসেছিল, কলা খেতে এসেছিল, ফল খেতে এসেছিল? আসেনি। তারা যে যার মতো কাজ করেছে। এবার পরে পরে এক এক করে জানতে পারবেন যে এই মহাকাশ থেকে আরম্ভ করে অস্ত্র পর্যন্ত এই চুক্তিগুলো হয়েছে। এখন কোনোটাই বলা হবে না। তার মানে রাশিয়া এখন আর কেবল অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া এমন একটা দেশ যার হাতে সমস্ত কিছু রয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, সেই সমাধানগুলোর সূত্রগুলো, সেগুলো ভারতবর্ষ এই সমাধান সূত্র বার করে দিয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, যেটা এই বৈঠকে কি করে হলো, সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো, যেটা আজকের ভিডিওতে বললে পরে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি করবে। তাই এই ভিডিও আর লম্বা করলাম না, শুধু আপনাদের বুঝিয়ে দিলাম কূটনীতি এইভাবেই হয়। আর শেখ হাসিনার বৈঠকটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। ভারতবর্ষেরই কিছু সাংবাদিক আছেন যারা বলছেন যে এটা হয়নি। এটা ঠিক লিস্টের মধ্যে ছিল না। নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন, সেটা লিস্টে থাকবে না, খুব স্বাভাবিকভাবেই থাকবে না। আপনার বুদ্ধি কি বলে? স্বাভাবিকভাবে থাকবে না, আনলিস্টেড থাকবে। কিন্তু কালকে দেখা হয়েছে এবং কথা হয়েছে, সঙ্গে ছিলেন সঙ্গে কথা হয়েছে রাজনাথ সিং এর। কি কথা হয়েছে না হয়েছে সেই খবর এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, তাই ওই নিয়ে আমি পরে ভিডিও করব। আজকে এখানে শেষ করছি। প্রথম কথা আজকে বলি, আজকে 6ই ডিসেম্বর। আজকের দিনে বাংলাদেশের স্বাধীন সরকারকে ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল। এই দিনটাকে মৈত্রী দিবস হিসেবে পালন করা হতো, এখন হয়তো হচ্ছে না, কারণ দেখেন তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায়। যাই হোক, এটিকে এই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত কর্মসূচিদের ঠাসা প্রোগ্রাম ছিল, একেবারে মিনিট টু মিনিট। মানে আমাদের প্রায় হিমশিম খেতে হয়েছে প্রত্যেকটা খবর সংগ্রহ, তার ভেতরের খবর জানার জন্য আর কি। তো তুমি ভূ রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন বলতে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এই বিষয়ে, যে আমেরিকার সঙ্গে ভারতের যে দূরত্বটা তৈরি হচ্ছিল, এই রাশিয়ার সঙ্গে, এই পুতিনের সঙ্গে যে ভারতের যে বন্ধুত্ব বা সহযোগিতা, আজ বলে না, সেই স্বাধীনতার সময় থেকে, এবং দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া ভারতের ক্ষেত্রে, ভারতের উন্নয়নে তাদের একটা বড় ভূমিকা আছে। একই সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়া যৌথভাবে পাকিস্তানকে পরাস্ত করেছিল মুক্তিযুদ্ধদের সঙ্গে নিয়ে। ফলে সেদিক থেকে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কটার সঙ্গে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
এবং এই অঞ্চলে পাকিস্তানের গতকাল যে যৌথ বিবৃতি, সেই যৌথ বিবৃতিতে পাকিস্তানে আশ্রিত জঙ্গি এবং জাতিসংঘ দ্বারা ঘোষিত যে সমস্ত জঙ্গি, তাদের কেউ কেউ বাংলাদেশে অবস্থিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই যৌথ বিবৃতিতে। সকলেই যদি পড়ে দেখেন আমার মনে হয় উপকৃত হবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যৌথ বিবৃতিটা আছে। কাউন্টার টেরোরিজম একটা বড় সমস্যা হিসেবে দেখানো হয়েছে এবং তার প্রভাব বিশ্বের সঙ্গে সঙ্গে উপমহাদেশও, এই দক্ষিণ এশিয়াতেও রয়েছে। ভূ রাজনৈতিক পরিবর্তন বলতে আমি যেটা বলবো, যে কথা বলছিলাম, যে দূরত্ব যেটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা গতকালই হোয়াইট হাউস যে তাদের একটি ভিশন ডকুমেন্ট কালকে প্রকাশ করেছে, সেই ভিশন ডকুমেন্টে তারা কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব সহযোগিতা আরো নিবিড় করতে হবে। ঠিক রাশিয়ার সঙ্গে যেদিন এই বৈঠক চলছে মোদী, সেই সময় হোয়াইট হাউসের এই ঘোষণা নিঃসন্দেহে একটা নতুন তাৎপর্য আসছে। অথবা আমেরিকা যে দূরত্ব তৈরি করছিল ভারতের সাথে, সেটা তারা মনে করেছেন যেটা সঠিক নয়। ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা, একই সঙ্গে তারা কিন্তু বলেছেন যেটা অনিশ্চিত ছিল যে চার দেশের রাষ্ট্রের যে কোয়াড, যে চতুর্ভুজীয় যে জোট, সেটাকে আবার পুনরায়, যেটা অনিশ্চিত হয়ে গিয়েছিল ট্রাম্প আসার পর, সেটাকে আবার পুনরুজ্জীবিত করার একটা কথা উঠেছে। এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে নিরাপত্তা, যার মধ্যে বাংলাদেশ পড়ে, সেখানেও আর কি ভারত এবং আমেরিকা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। ফলে আমার মনে হয়েছে ভারতের দিক থেকে একটা বড় কূটনৈতিক সাফল্য। একদিকে একটা বৃহৎ শক্তি রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক পুনরায় নতুন করে নতুন পথে নিয়ে যাওয়া, নিরবিচ্ছিন্ন যে পরমাণু জ্বালানি সরবরাহ করা এবং আরো একটি পরমাণু নতুন কেন্দ্র তৈরি করা, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা। ফলে এইসব বিষয় নিয়ে নিশ্চিতভাবে এই সম্পর্কটা গোটা বিশ্বের একটা নজর কেড়েছে। এবং যাতে বোঝা গেল যে হোয়াইট হাউসের নজরও কেড়েছে, হোয়াইট হাউস এটার প্রত্যেকটা নজর রেখেছিল। অবশ্যই চীনও নজর রাখবে, পাকিস্তান তো রাখবেই, খুবই স্বাভাবিক। আমি জানি না বাংলাদেশের পক্ষ থেকে কি রকম নজর রাখা হয়েছিল। কারণ ভারতের যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে এটা নরেন্দ্র মোদী বার্তাটা দিয়েছেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হলে তার পাশে রাশিয়া থাকবে, তিনি যে ব্যবস্থা নেন। এবং যেটা আমরা জানি যে ভারত এবং রাশিয়া দুজনেরই স্বার্থ বাংলাদেশে জড়িত আছে। বিশেষ করে রাশিয়ার সাহায্যে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এবং সেটা যে আপাতত কিছুটা স্থগিত হয়ে আছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ একটা বড় আলোচ্য বিষয় ছিল। ফলে সেই বিষয়টা যৌথভাবে কিভাবে কাজ করা যায়, কারণ ভারতের অনেক যন্ত্রাংশ ওই রূপপুর কেন্দ্রে, ভারতের যেটা ভারত হেভি ইলেকট্রিক, তাদের যে অনেক যন্ত্রাংশ ওখানে পৌঁছচ্ছে, ভারতীয় ইঞ্জিনিয়াররা কাজ করছিলেন। তো এইটাকে পুনরায় কিভাবে রাশিয়া এবং ভারত যৌথভাবে সেই কাজটি আবার তারা শুরু করতে চান বা করতে চান, তার একটা আগ্রহ আছে। আর জঙ্গিবাদের কথা তো তুমি তো বললে, তোমাদের দেশ থেকে তো একদিকে বাংলাদেশের হাই কমিশনার, তিনি নানাবিধ সভায় তিনি ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার, পুনঃস্থাপিত করার, নিবিড় করার কথা বলছেন। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখছি যে প্রকাশ্যে ভারত বিরোধী হুমকি দেওয়া হচ্ছে, ভারতকে টুকরো করে দেওয়া হবে, জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা করা হচ্ছে কোন একজন অবসরপ্রাপ্ত জেনারেল, সেগুলো নিয়ে কখনো সরকারিভাবে কোনো তার নিন্দা হচ্ছে না। আমাদের ভারতের থেকে যদি কেউ বাংলাদেশ বিরোধী সেরকম কথা বলে, যেটা অসত্য কথা, তাহলে তার নিন্দা করা হয়, সেটা সবাইটা মেনে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে মেনে, ফলে এটা তো চিন্তার বিষয় আছে। অবশ্যই আমি বলছি এই আলোচনার মধ্যে আঞ্চলিক বিষয়গুলো, যৌথ বিবৃতিতে উল্লেখ আছে যে আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। এই আঞ্চলিক বিষয়ের মধ্যে অন্যান্য কয়েকটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইত্যাদির কথা উল্লেখ আছে। কিন্তু যেটা ঘটনা যে বাংলাদেশের প্রসঙ্গ নাম করে উল্লেখ নেই। কিন্তু আমাদের নিশ্চিত ধারণা যে এটা নিশ্চিতভাবে একটা আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যখন একটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে ব্যাপারে আমি যতদূর শুনেছি যে ভারত এবং রাশিয়া বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। তারা চান, যেহেতু দুটো দেশই রাষ্ট্র চান, যে আওয়ামী লীগ সহ নির্বাচন ওখানে অনুষ্ঠিত হোক। কারণ অন্যান্য দেশে তথাকথিত যে জেনজি বিপ্লব হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, সেখানে রাজাপক্ষে দলের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু তাকে দলকে বিচ্ছিন্ন করা হয়। নেপালে হয়েছে, নেপালে কমিউনিস্ট পার্টি একত্রিত হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকেও নিষিদ্ধ করা হয়। বাংলাদেশই একমাত্র একটি ব্যতিক্রমী রাষ্ট্র যেখানে যে আজকে বাংলাদেশ স্রষ্টার পিছনে যে দলটির ভূমিকা, তাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেওয়া। এবং দুর্ভাগ্যজনক তাদের প্রশাসনিক
ব্যর্থতা কি ছিল সেটা অন্য বিষয়, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু এটা ঘটনা যে সেই দলের রাজনৈতিক, আমরা বাকি দুনিয়া যেটা বাইরে থেকে দেখছে সেটা হচ্ছে সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করাটা সঠিক বলে মানা হচ্ছে না। তৌহিদ হোসেন তো পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে ওটার জন্য কোনো সম্পর্ক আটকে থাকবে না, এবং বাংলাদেশের হাই কমিশনার বলেছেন যে এরকম ওইটার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো অগ্রগতি বা পিছিয়ে মানে প্রতিবন্ধকতা তৈরি হবে না। ফলে ওই বিষয়টা যে নিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশ খুব বেশি, মানে বাংলাদেশের মিডিয়া যতটা পিড়াপিড়ি করছে, বাংলাদেশের সরকার ততটা পিড়াপিড়ি করছে না। কারণ হচ্ছে যে ওটা জানে যে এটা ভারত ফেরত কখনোই দেবে না, সম্ভবই না দেওয়া, আইনত আইনগত কারণেই সম্ভব না। ফলে এটা তো মানে ফিরিয়ে দেওয়ার তো কোনো মানে ভারতে তিনি আশ্রিত, এবং তিনি যতদিন চাইবেন ততদিন ভারতে থাকবেন, বাকি আওয়ামী লীগ যারা যতদিন চাইবেন তারা থাকবেন এখানে। ভারতে তাদের নিয়ে তো এরকম অনেককেই আশ্রয় দিয়ে থাকেন, এটা কোনো ব্যাপার না। ভবিষ্যতে যদি কোনো পট পরিবর্তন ঘটে, এখন যারা আছেন তাদের যদি কোনো অসুবিধা হয়, তাদের জন্য ভারতের দরজা খোলা থাকবে। মাহমুদুর রহমান মান্না একটা মন্তব্য করেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি হয় এর উপর নাকি বাংলাদেশের নির্বাচনটাও নির্ভর করতে পারে। মানে উনি কি নির্বাচন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন কিনা বুঝতে পারছি না, কিন্তু সেরকম কি হওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন? ঠিক এই মুহূর্তে বলা যায় না, বাট নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যদি কিছু হয়, সেটাতে তো নির্বাচন ব্যাঘাত ঘটার কোনো আইনগত কারণ আমি দেখি না। আর মাহমুদুর রহমানের মতো আবার আরেক দলের নেতা এবি পার্টির মঞ্জু সাহেব, উনি বলেছিলেন যে এটা কোনো প্রভাব ফেলবে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাতে প্রভাব ফেলবে কেন, কারণ উনি উনি বাংলাদেশের শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ। সবাই সবারই কপালে আমাদের এক জায়গায় যেতে হবে, এটা জন্ম যেহেতু নিয়েছে আমরা, মৃত্যু তো অবধারিত। সেই জায়গায় ওনাকে যদি যথাযথভাবে উনি যদি চিকিৎসা নিয়ে ফেরত আসতে পারেন, সেটা তো সে আশঙ্কা তো নাই। আল্লাহ না করুক ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও তো আমাদের প্রাত্যহিক কাজ থেমে থাকবে না। আমার মনে হচ্ছে ওনার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা যদি মনে করেন যে ওনার এই বিষয়টা নিয়ে ওনাদের রাজনীতিতে বা নির্বাচনী ক্যাম্পেইনে কোনো সমস্যা হচ্ছে, তাহলেই শুধুমাত্র আমার মনে হয় যে এটাতে পিছাতে পারে। আদারওয়াইজ অন্য কোনো কারণ তো আমি দেখি না। আর ওনারাও যে ওই ধরনের আবেদন করবেন যে আমাদের রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, আমাদের দলের প্রধান এখন এর এই অবস্থায় নির্বাচন হতে পারে না, সেটারও কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ আজকে অনেক বছর থেকে আপনি বলতে পারেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে অনুপস্থিত। উনি রাজনীতিতে আছেন, কিন্তু সক্রিয়ভাবে তো উনি ওনার দল পরিচালনা করছেন না। ওনার দল তো তারেক জিয়াই করছেন বা তারেক রহমানই করছেন। তো তারেক রহমান যখন করছেন বা এখানে ফখরুল সাহেবরা করছেন, তো সেক্ষেত্রে আগের মতোই তো হওয়ার কথা, নতুন কিছু তো না। এমন তো নয় যে উনি নির্বাচনী প্রক্রিয়ায় উনি ইনভলভ, সে কারণে ওনার অনুপস্থিতিতে এটা পিছিয়ে যেতে পারে, আমি মনে করি না আর কি। জি, আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন যে কালকে বিএনপির পক্ষ থেকে ওরা তো আগে একবার 237 জনের নাম ঘোষণা করেছিলেন যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। এখন তারা আরো 36 জনের নাম ঘোষণা করলেন, এবং এই 36 জনের মধ্যে আগে 237 জনে একজনকে স্থগিত করা হয়েছিল, সেখানে নতুন প্রার্থী দিয়েছেন। এবং এই 36 জনের নাম ঘোষণা করার পর ওনার জোটের যারা আপনার শরিক ছিল তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে হতাশা মনে হয় দেখা যাচ্ছে, যেখানে কি আমি কালকে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য টের পেলাম যে ওনাদের সঙ্গে নাকি কথা না বলে তারা ঘোষণা করেছেন। তো আপনার কি মনে হয় যে বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ ছিল তারা বিএনপির সঙ্গে নির্বাচন করবে বলে এক ধরনের আশা করেছিলেন, তাদের মধ্যে কোনো ধরনের হতাশা তৈরি হচ্ছে? মাহমুদুর রহমানের এই বক্তব্য যদি আপনি ধরে থাকেন, তাহলে হতাশা তো থাকেই কিছুটা। কিন্তু আমি তো শুনলাম ওনার ঋণ খেলাপি পরিস্থিতিও আছে, যেটা ওনাকে নির্বাচন করতে বাধা দিতে পারে। আমি জানি না ব্যক্তিগতভাবে মান্না ভাই নিজে এসে পরিশোধ করে হয়তো নির্বাচন করতেও পারেন, কিন্তু শরিক দলগুলোকে বিএনপি দূরে সরিয়ে দিচ্ছে সেটাও তো না।
শরিক দল কে? এটা তো আর জামাতে ইসলামী না যে তাদের যে শরিক দল ছিল তাদের সাথে নির্বাচন দর কষাকষি হবে। শরিক দল তো 2-4 জন। তো তাদের জন্য তো ওনারা বিএনপি অলরেডি 22 সিট রেখে দিয়েছে। আর যদি তাদেরকে দিতেই হয়, এমন যাদেরকে বড় বড় ফিগার যারা আছে তাদের আসনে তো আমি কাউকে ঘোষণা করতে দেখি নাই। মাহমুদুর রহমানের আসনে যদি ঘোষণা করে থাকে, আমি জানি না করছে কিনা। আহ, মানে অন্যান্য আসনগুলোতে তো সবগুলোতে ঠিক আছে, মাহমুদুর রহমানের আসনে আমি ঘোষণা আমার মনে হয় করেনি, পার্থের করেনি, ববি আজ্জাজের করেনি, তারপরে নুরুর দল 2টা দেওয়ার কথা ছিল সেটা করেনি। তাহলে করছে কার কোথায়? আমি তো দেখছি বরং আরো অনেকগুলো আসন রেখে দিয়েছে। তাতে মনে হতে পারে এনসিপি কে নেওয়ার তাদের একটা প্ল্যান আছে। কারণ এনসিপি কেও দীর্ঘদিন থেকে বলছিল যে তাদেরকে কিছু সিট তারা দেবে, সেটা 20 সিট বা 20 সিটের কম হতে পারে। এখন 20 সিটেও যদি সমাধান হয় তাহলে সেটাও তো অ্যাডজাস্ট করতে পারে। এটা তো নির্বাচন হয়ে যায় না, এটা তো প্রাথমিক না। দুটো আসন দেখলাম আপনার, এই ধানমন্ডিতে আসন যেটা, যেখানে আপনি ভোটার, সেখানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটা কথা আমরা শুনেছিলাম, কোনো হুম কনক্রিট কিছু ছিল না, সেটা তো হুম। একজনকে বিএনপি দেওয়া হয়েছে। এবং উত্তরায় মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেওয়ার কথা অনেকে বলেছিল মুখে মুখে। এই দুটো আসন তো চলে গেল আর কি। চলে যাওয়া না, আমি মনে করি যে বিএনপি এখানে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার আসনের কথা যখন বললেন, আমি রবিউলের সাথে রিসেন্টলি একটা টক শোতে আমার বাদানুবাদ হয়েছে, পাবলিক সেটাই দেখেছে শুধু। রবিউল আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আপনিও জানেন। তো রবিউলের সাথে আমার যখন কথা হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি পরিস্থিতি, এবং আমি বললাম যে সে পাচ্ছে কিনা। এবং আমি তাকে স্পষ্ট বললাম এখানে অসীম আছে, ব্যারিস্টার অসীম আমাদের বন্ধু মানুষ, আমাদের ইয়ারমেট। অসীম পেলে আমি খুশি হব, কিংবা সে পেলেও খুশি হব, কারণ তারা 2জন এখানে এখানে আছে, দীর্ঘদিন থেকে তারা এখানে রাজনীতি করছে। আর আমি আসিফের কথা সরাসরি বললাম। আসিফ এখানে আসাটা মানে ব্যাকআপ্পা দেখায়। কারণ হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমার ভোট দেওয়ার সমস্যা হবে, আমি তো আসলে ভোট দেওয়ার মতো লোকই পাবো না তাহলে তখন। এই আর এমনিতেই নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, তার উপরে খুচরা খুচরা পার্টি আছে, এর মধ্যে আবার আসিফ আসবে। আসিফ যদি এখানে ভোটে দাঁড়ায়, আসিফ হচ্ছে যে ইউনূস সরকারের সবচেয়ে দুর্নীতির প্রতীক। ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক আসিফকে যদি এখানে দেওয়া হয়, তো তাকে ভোট দেওয়ার তো কোনো আমি মানে হয় না। পার্সোনালি আমি তাকে পছন্দ করতে পারি না করতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু নীতিগতভাবে কিভাবে ভোট দেবে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক যে তাকে, এবং বিএনপি তাকে কেন এখানে দেবে? এটা আমার কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে ভীষণ একটা যন্ত্রণা তৈরি হবে। আমি বললাম যে একেবারে আমি কার কাছে জানি যে বললাম, আসিফ যদি দাঁড়িয়েই যায়, মানে বিএনপি যদি তাকে প্রার্থী সত্যি করে, তাহলে হিরো আলমকে এনে আমরা এখানে দাঁড় করায় দিতে হবে। হিরো আলম গুলশানে দাঁড়িয়েছে, হিরো আলম এবার ধানমন্ডিতে দাঁড়াক, তাহলে অন্তত কিছুটা আমাদের স্বস্তি আসে যে হিরো আলমকে ভোট দিয়ে পাবলিক দেখিয়ে দিত, তখন আসলে বিএনপি কে তখন একটা শিক্ষা দেওয়া যেত।